সুতরাং জনগণ যে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন জনগণ ঠিকই সামনের দিকে আগাবে এবং এদেরকে পিটাবে, এটা স্বাভাবিক। এবং এদেরকে আমি তো বলি বঙ্গোপসাগরে ফেলে দেওয়া উচিত। এদের পিটালে কাজ হবে না, এদের সবগুলোকে বঙ্গোপসাগরে না ফেললে বাংলাদেশের মানুষ এই যারা মব সৃষ্টি করছে তারা শিখবে না। ইউনুস সহ, ইউনুস অ্যান্ড হিজ গংকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া উচিত। নাহলে বাংলাদেশের তাহলে এই আবর্জনাগুলি থেকে বাংলাদেশ বাঁচবে। আপনি দেখেন যে এই মবের মাধ্যমেই তো উনি ওনার কেসগুলি কিভাবে তোলে। এই কেসগুলি যে কেসটা ওনার এগেনস্টে হয়েছিল সেটা হচ্ছে যে ওনার এমপ্লয়িরা কেস করেছিল, মানে ইউনিয়ন এর লোকজন। তাহলে সেই কেস কেন তুলে দেওয়া হলো? বলে সরকার তো কোনো কেস করে। এবং এই কেস যিনি ইনভেস্টিগেশন করেছিলেন পলাশের নামে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হলো। শুধু এই যে জিনিসগুলো আপনি মব সব জায়গায় সৃষ্টি করবেন, এই মব থেকে আপনি বাঁচবেন না। আপনি দেখেন পাকিস্তান যখন ভারত যখন ভাগ হয় তখন এই পাকিস্তানপন্থী নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। উনি তখন যোগেন্দ্রনাথ বলেছিলেন, যোগেন্দ্রনাথ দত্তকে মন্ডলকে, যে আমরা পাকিস্তানকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবো। কিন্তু উনি খেলেছিলেন আগুন নিয়ে, যে ধর্ম নিয়ে, সেটা করতে পারেননি। যার জন্য উনি যখন প্রথম আইন এবং শ্রম মন্ত্রী হন, উনি চেষ্টা করেছিলেন, পারেননি। বাধ্য হয়ে লিয়াকত আলী খান ওনাকে ফোর্স করেন যে পাকিস্তান থেকে বিতাড়িত করেন ওনাকে। অথচ ওনার অনেক অবদান এই পাকিস্তান তৈরির পেছনে। সুতরাং এইটা হচ্ছে আমাদের অবস্থা। সুতরাং ওনারা যে আগুন নিয়ে খেলছেন, এই আগুনে ওনাদেরকে পুড়তে হবে, এটা স্বাভাবিক। এটা সবসময় হয়েছে এবং হবে। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, এইটা হচ্ছে কথা। এই তথাকথিত সমন্বয়ক এবং উপদেষ্টা পরিষদ যেন পালাতে না পারে বাংলাদেশ। অনেকদিন আগেও বলেছিলাম যে এটা হবে, কারণ মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এইগুলো হবে। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতায় থাকে চলে যায়। তারা যে অবস্থা সৃষ্টি করেছিল, শুধুমাত্র তারা যে কোনোভাবে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য, তারা মুক্তিযুদ্ধে ৭১কে মুছে দেওয়ার জন্য ইনুস অ্যান্ড হিজ গংয়ের যেটা রিসেট বাটন, যেটা তিনি বলেছিলেন যে আমি ৭১কে মুছে দিতে চাই, কিন্তু এটা ৭১ একটা ইতিহাস, আমাদের বাঙালি জাতির জন্ম হয়েছে ৭১, এইটা মুছে দেওয়া যায় না। এবং এখন সেই মুছে দেওয়ার অংশ হিসাবে তারাই এই মবের মাধ্যমে, আপনি যেটি শুরুতে বলছিলেন, বঙ্গবন্ধুর বাড়ি, তারপরে আপনার আমাদের জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, ওসমান আলীর বাড়ি, যেটা থেকে আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছিল, সেটাও ভাঙা হলো। আমরা যারা বলছেন, এখন যারা ক্ষমতায় আছেন, তারা বলছেন মব সহ্য করা হবে, কিন্তু মব তো হচ্ছে। আমরা দেখলাম কি ২১শে প্রহরে বাংলাদেশের ভাষা আন্দোলনের অন্যতম একজন রূপকার ছিলেন অলি আহমেদ, তার মেয়েকে মব করা হলো। সেটার কি বিচার করা হয়েছে? বিচার হয়নি, আমরা দেখিনি, কেস হয়নি, সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সুতরাং এই মব আসছে এবং বিএনপি এখন ক্ষমতায় আসছে বিভিন্নভাবে। যারা মব এর আগে করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন। যদি আপনি জবাবদিহিতার আওতায় না আনতে পারেন, তাহলে কোনো অবস্থাতেই এই মব বন্ধ হবে না। আর আপনি যেটা বলছিলেন, মনসুর, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি তো টাকা পাচার করেছেন। দেখা গেছে অনেক তথ্য আসছে যেটা $10 বিলিয়ন মতো টাকা পাচার করেছেন দুবাইতে। সুতরাং ওনাকে তো মব করা স্বাভাবিক ব্যাপার। দেশের জনগণের কষ্টে অর্জিত টাকা আপনি দেখাতে পারবেন? প্রাক্তন এই যে 18 মাস শাসন করলো মবের জনক ইনুস, উনি কোনো জনগণের ট্যাক্স দিয়েছেন, কিন্তু আপনি যখন কোনো জিনিস কিনতে যান ভ্যাট দেন, আপনি যখন কোনো জমি বিক্রি করেন আপনি ট্যাক্স দেন। উনি কোনো এই পর্যন্ত বাংলাদেশের সরকারকে ট্যাক্স দিয়েছে? দেয়নি। সুতরাং এইটা সরকারকে দেখিয়ে দিলেন, যে জনগণকে দেখিয়ে দিলেন কিভাবে ট্যাক্স না দেওয়া যায়। সুতরাং আবার এখন যিনি সরকার প্রধান আছেন, উনি কিভাবে ভোটার হলেন বাংলাদেশে? উনি ভোটার হলেন তখনই, সেইটাও তো আর এক চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে। সেই ব্যক্তি এসে যখন আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণার পরে ঢাকাতে এসে উনি ওনার
উনি একদিকে যেমন ভোট ন্যাশনাল আইডি নিলেন, ভোটার হলেন, ওই কাজটা তো উনি লন্ডনে আগেই করতে পারতেন যখন সময় ছিল, করেননি। সুতরাং এই যে ইউনূস সরকার আর এই সরকার কোনো আইনই মানছেন না। সুতরাং এই আইন না মানলে জনগণ একসময় আইন হাতে তুলে নেবে, এবং সেইটাই দেখতে পাবেন যারা এতদিন পর্যন্ত ক্ষমতার দাপটে, যে তাদের পেছনে যেমন সেনাবাহিনী ছিল, আমরা দেখেছি, বলতে পারেন যে সেনাবাহিনীর কথা কেন বলছেন, সেনাবাহিনী তাদেরকে শেল্টার দেয়নি গোপালগঞ্জে। যে সেনাবাহিনী, যে সেনানিবাস তারা গুড়িয়ে দিতে চেয়েছিল, সেই সেনাবাহিনীর ট্যাঙ্কারে করে পালিয়েছিল জনগণ যখন ধাওয়া দিয়েছিল। একেবারেই সঙ্গে থাকুন আপনি। রুকিয়া প্রাচী আছেন আমাদের সাথে। এই যে আমরা শিরোনাম করলাম, মব এখন মবারকে দৌড়াচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে? মবাররা আসলে ধাওয়ার মধ্যে আছে নাকি আসলে তারা এটা অভিনয় করছে নাকি? প্রথমত হচ্ছে যে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক জিয়া করিম ভাই অনেক সুন্দর বলেছেন, দর্শকদেরকে ধন্যবাদ জানাই। প্রথমত হচ্ছে যে মবারকে দৌড়াচ্ছে, এটা তো মানে দেখছি আমরা, এটাই বাস্তবতা এখন। তবে দৌড়াচ্ছে যাদেরকে, তারা এই পরিণতিতে দৌড়াবে এটা বোধহয় বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিল। একটি অপেক্ষার প্রহরের মতো, মানে এরকম একটি দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছিল। যদিও আমরা মব ভায়োলেন্স কেউ মানে পছন্দ করি না, কেউ সাপোর্ট করি না, কিন্তু এই সমস্ত মব বাহিনীর লোকজনকে, ছানাপোনাদের, মব বাহিনীর বাপ মা 14 গোষ্ঠীকে যাতে দৌড়াবে, এই মব বাহিনী পরস্পরের সাথে একই কাজ করবে, সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম, এবং সেটি শুরু হয়েছে। কারণ আপনি মব নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে ইন্ডেমনিটি উঠিয়ে দিতে হবে। মব নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে যে সকল অপরাধীরা শাস্তি পেয়ে কারাগারে ছিল, তাদেরকে আবার কারাগারে প্রেরণ করতে হবে। মব নিয়ন্ত্রণ করতে গেলে 5ই আগস্ট থেকে যারা মব করেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। মব নিয়ন্ত্রণ করতে গেলে আপনার এই মব বাহিনী কে চিহ্নিত মব বাহিনীর নেতৃস্থানীয়দেরকে অ্যারেস্ট করতে হবে। এগুলো কিছুই না করে যদি আপনি শুধু মুখে মুখে বলেন মব নিয়ন্ত্রণ হবে, সেনাবাহিনী প্রধানের মতো এনাফ ইজ এনাফ এরকম হুঙ্কার দিয়ে তো লাভ নেই। তো এই সমস্ত করে লাভ নেই। আসল কথা হচ্ছে মানে আইনের কার্যকর ভূমিকা রাখতে হবে। তো সেটি এই সরকারে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, কিন্তু এখনো কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি। বরং যেটা দেখছি, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি জামিনে বের হন, গেট থেকে যেন আবার অ্যারেস্ট করা হয়। তার মানে কি হচ্ছে, মবকে ধরার জন্য আমরা এরকম দু একটা কাগজপত্র দেখার অপেক্ষায় ছিলাম, তো সেটি হয়নি। তো কাজে এখন কি হবে, ধরেন আমি আপনাকে মব করে আপনার চেয়ার থেকে ফেলে দিলাম, তো আবার আরেকজন তো শিখে ফেললো, কাজে আমাকে ফেলবার জন্য তো আবার সে মব নিয়ে আসবে, যেটা আমরা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন জায়গায় আসলে শুরু হয়ে গেছে ওই সংস্কৃতি। তো ভালো, মবে মারামারি করুক, আমরা দেখি। আর এই সরকারের ভেতরেও তো মব আছে, তো তারা কোন মবকে তারা কন্ট্রোল করবে। দেখা গেল বিএনপি সরকার নিজের মবকে ছেড়ে দিয়ে রাখলো, অন্য মবকে আটকালো, তাও আমরা সেগুলো দেখতে চাই আসলে। তবে মোট কথা হচ্ছে, এত সহজে মব যাবে না। আইন শৃঙ্খলাকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন আর পুরনোদেরকে যদি খাঁচায় না পড়েন, তাহলে মব নিয়ন্ত্রণ হবে না। আমরা এগুলো দেখবো। যদিও সার্জিস আলমরা বলছেন যে ওনারা যে কোনো সময় কিন্তু যে কোনো একজন ঘোষণা দিয়ে দিতে পারে, তখন ওই 5ই আগস্টের মতো জুলাইয়ের যেরকম জঙ্গিরা নেমে এসেছিল, তো নেমে আসতে পারে। আমার মনে হয় আমাদেরকে অপেক্ষা করতে হবে বড় মব দেখার জন্য। দেশ স্বাধীনের ঘোষণা দিবে নাকি যে কোনো সময়? না, বলছে না, সার্জিসা তো বলছে যে তারা যে কোনো সময়, তারা একদমই যথেষ্ট বলবার জন্য। তো তারা বললে তো লোকজন ঝাঁকে ঝাঁকে লোকজন বেরোবে, যে তারা তো জুলাইয়ের সেই সময়ের জঙ্গি সন্ত্রাসী হামলার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। তো সেই জন্য আমরাও অপেক্ষায় আছি যে দেখি আমরা এই মবদেরকে কিভাবে প্রতিহত করে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবাই সব মব চিনে। এখন চেনা বামনের পৈতা লাগে না, এই মব তো চাইলেই রাষ্ট্র একদিনই ধরে ফেলতে পারে। একেবারে এই যে মনে করেন, যে এই যে মনে করেন হান্নান মাসুদ, তিনি মব স্টার, মবের নেতৃত্বদাতা। আয় রাজুতে বললেই তাদের কথায় রাজুতে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাতারে কাতার মানুষ জড়ো হয়ে যেত। আজকে তিনি হাতিয়াতে আক্রান্ত হলেন মবারদের হাতে। এটা
এটাই তো হবার কথা। কার্মা, আপনি যা করবেন তা হবে না। আপনি সবাইকে শিখিয়েছেন যে অমুকের বাড়ি লোকজন নিয়ে গিয়ে কি বলে পেট্রোল বোমা মারা, তারপরে গান পাউডার দিয়ে জ্বালায় দেয়া, ভাঙচুর লুটপাট করা, জবাই করা, মাথা ফাটাই দেয়া, মেরে ফেলা। এটা তো ওরা দেখিয়েছে, এভাবে করতে হয়। তা ওরা যখন দেখিয়েছে তো সেটাই করছে। এটা তো বিস্মিত হওয়ার কিছু নাই। এইগুলোর উদ্যোক্তা ওরা একটা উদ্যোক্তা হয়ে একটা প্রজেক্ট ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশে, তো সেটা স্বাদ গ্রহণ করবে না? করতে হবে তো। আমাদের দোয়া থাকলো ওনারা এটা খুব পরিপূর্ণভাবে স্বাদ গ্রহণ করুক। আমাদের অনেক দোয়া থাকলো তাদের মব বাহিনীর প্রতি, যে যারা মব ইন্ট্রোডিউস করেছে তারাও যেন মবের স্বাদ পায়। এই যে মবটা ঘটতেছে এখন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন আর কোনো মব চলবে না। আচ্ছা, বলেছেন। সরকার কি এই পর্যন্ত কোনো যতগুলি মব হয়েছে এর আগে সেই পদক্ষেপ হিসেবে সরকার বাদী হয়ে কোনো কেস করেছে? শোনেন, কোনো কিছুই করেনি, তাই না? না, উনি করবে কেন? উনি ওখানে গেছেন, উনাকে এই কথাটা বলতে হবে। উনি বলেছেন, আমি একেবারেই ভীষণ ভাবে ধরে নিচ্ছি উনি ওটা নিয়ত করে বলেছেন, মন থেকে বলেছেন। কিন্তু উনি কি বলেছেন আমি মব থাকবে না মানে আমি এখনই মব বন্ধ করব? ডক্টর ইউনূস বলেছিল না, জালিয়াত ধোঁকাবাজ বলেছিল না, আপনারা মন খুলে সমালোচনা করবেন। হ্যাঁ, তো উনি কি বলছে মন খুলে ইউনূসের সমালোচনা করতে? উনি হয়তো বোঝাতে চাইছে মন খুলে আপনারা শুধু আওয়ামী লীগকে গালি দিবেন, আমাকে ভালো বলবেন। তো মন খুলে সমালোচনা করে দেখছেন না, আনিস আলমগীর সাহেবরা জেলে, কলিমুল্লাহ ভাই জেলে, তারপরে বড় বড় ব্যক্তিত্বরা জেলে, আর কারাগার থেকে বের করে দিয়েছে জঙ্গি ক্রিমিনালদেরকে। এখন বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন, হয়তো উনার নিয়ত আছে, দেখবেন। আমরা তাকিয়ে থাকতে হবে যে ইয়ে হচ্ছে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে পঞ্চগড়ে গতকালকে আওয়ামী লীগের একটা তার বাড়িতে মবন্নায়ক গিয়েছিল মব করতে, সেখানেও এক ধরনের প্রতিরোধ হয়েছে, এলাকাবাসী প্রতিরোধ করেছেন। জি, গাজীপুরেও কিন্তু একবার প্রতিরোধ হয়েছিল। জি, কিন্তু গাজীপুরে প্রতিরোধ হওয়ার পরে ওখানে অপারেশন ডেভিল হান্ট হলো। এখন আমাদের দেখার অপেক্ষা ওই এলাকায় অপারেশন ডেভিল হান্ট হয় কিনা। যদি না হয় তাহলে বুঝবো যে স্বরাষ্ট্রমন্ত্রী সত্যি চান মব দূর করতে। আর ওনারা যদি না পারে তাহলে এখন তো জনগণই দায়িত্ব নিচ্ছে, জনগণকে দায়িত্ব নিতে দিক। কিছু একটা তো করতে হবে। এখন উনি আসলে কি চাইছেন সেটার জন্য আমাদের একটু সময় নেওয়া দরকার। একেবারেই। থাকুন আমার সঙ্গে। যে ভাই, একটু শুনি আপনার কাছ থেকে। এই যে ধরেন, এই যে আপনি যেটা বলছিলেন, বলবেন অবশ্যই, আমি একটু প্রশ্ন করে নেই। এই যে ধরেন বাংলাদেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে আজকে যেটা হলো, আমরা দেখলাম যে প্রতিষ্ঠানটির গভর্নরের যিনি উপদেষ্টা ছিলেন মিস্টার আহসানুল্লাহ, একজন হচ্ছেন আহসান এইচ মনসুর, আর তিনার উপদেষ্টা হচ্ছেন আহসানুল্লাহ। ওনাকে এক ধরনের ঘাড় ধরে বের করে দিয়েছে ব্যাংকের মোবাররা। ব্যাংকের মোবারদেরকে মোবার বলবেন নাকি আসলে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা অতিষ্ঠ হয়ে বের করছে? ওনাদেরকে বলবেন অফিসার মোবার। ঠিকই বলেছেন। আসলে একটা গ্রুপ হচ্ছে যে শুধু মবার না, তারা তো চোর, ছ্যাঁচড়া চোর আছে না? আপনার ওই ছবি ওইটা দেখেন নাই, যেটা হান্নান এই কালাপাঠা, সে আপনার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা বস্তা সহ নিয়ে দৌড়াচ্ছেন। সরকারি যে কোনো ভবনে ঢোকা তো আপনার আইন অত দণ্ডনীয় অপরাধ। আপনি উইদাউট পারমিশন কোনো সরকারি স্থাপনায় ঢুকতে পারেন না। আপনি বাংলাদেশের আইন দেখেন, আপনি যখন সচিবালয়ে যান তখন পারমিশন নিতে হয় না? সচিবালয়ে যেতে গেলে কেন নিতে হয়? কারণ দণ্ডনীয় অপরাধ। আর সেখানে প্রধানমন্ত্রীর দপ্তরে উইদাউট পারমিশনে ঢুকে সেখানে চুরি করছে, এবং সেটার ছবি আছে। এরা তো চোর, একদিকে চোর আর একদিকে হচ্ছে মব। কারণ এদের বাঁচার জন্য ওদের আরো পেছনের কিছু লোক থাকে যে আমি চুরি করব, তোমরা সে মব সৃষ্টি করে আমাকে বাঁচিয়ে দিবা, সেইটাও তারা করছে। সুতরাং এই যে মনসুরও তো কিছুদিন আগে এই আপনার কালের কণ্ঠে আসছে, উনি যখন ওনার একটা ফ্ল্যাট দুবাইতে রেজিস্ট্রেশন হয় তখন ওখানে ছিলেন। তো জনগণ বাংলাদেশ ব্যাংকের অন্য যারা আছে তারা জানে না, এবং এটা তার সহযোগীরা ছিল।
এবং সহযোগীরা তো একইভাবে করেছে। একজন আরেকজন বলেছে না, তৈয়ব বলছে না যে আমি যদি মুখ খুলি তাহলে সবার প্যান্ট খুলে যাবে। তার মানে কি পরিমাণ টাকা লুট হয়েছে আপনি দেখেন। এর আগে আপনার মনে থাকার কথা যে তারা $10 বিলিয়ন পাচার করতে চাচ্ছিল। এই কথাটা আমি বলেছিলাম যে আর্মির ভেতর, এটা সেনাবাহিনীর ভেতর থেকে আমার খবরটা ছিল, এবং সেইটাই করেছে। আপনি দেখেন চলে গেছে $10 বিলিয়ন। সুতরাং এদেরকে ওইখানকার যারা ক্যারিয়ারিস্ট, যারা ক্যারিয়ার করে ধরেন সরকারে একজন কর্মচারী ঢুকে, বাংলাদেশ ব্যাংকে ঢুকে যখন আস্তে আস্তে অফিসার থেকে ডিরেক্টর পর্যন্ত যায়, পজিশনে যায়, তার তো ওইটার প্রতি একটা মায়াও জন্মায়, তাই না? তারা যখন দেখবে যে এইভাবে অরাজকতা হচ্ছে, দেশের সম্পদ লুণ্ঠন হচ্ছে, দেশের সম্পদকে অনিষ্ট করা হচ্ছে, তারা তখন প্রতিবাদ মুখর হয়ে উঠবে, তাদের প্রতি মব সৃষ্টি করবে। এটা স্বাভাবিক, আমি এটা অস্বাভাবিক দেখি না। জনগণ এখন বুঝতে পারছে যে তাদেরকে একটা ভুল স্বপ্ন দেখানো হয়েছিল যে আমরা তোমাদেরকে ইউরোপ বা আমেরিকা বানিয়ে দিব, কিন্তু সেটা আমাদের যে আফগানিস্তান বানাবে সেটা তো বুঝে নেই। আফগানিস্তান যখন হয়ে গেছে তখন তারা বুঝতে পারছে যে ওকে, আমরা এখন কি করলাম। এখন অনেক লাল বদরেই বলছে যে আমরা আগে ভুল করেছিলাম, আগে তো ভালো ছিলাম। সুতরাং এইটা স্বাভাবিক। এর জনগণ এখন বাঙালিরা কখনো এটা মেনে নিবে না, দীর্ঘস্থায়ী হবে না তাদের এই মব যে কালচারটা শুরু করছে। সুতরাং আর বর্তমান সরকারের যেটা বলছিলেন রোকেয়া আপা, যে সরকারের সদিচ্ছা যদি থাকে তাহলে কেসগুলি আগে করুক, এবং তার দলের যে নেতারা 21শে ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটালেন সেই ঘটনার বিচার করুক। আপনাকে একটা জিনিস বাঙালিদের বুঝতে হবে, 21শে ফেব্রুয়ারি 52 সালে বঙ্গবন্ধু জেলে, ভাসানী জেলে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক জিন্না ক্যাপ পড়তেন। শামসুল হক ডিসিশন নিলেন যে না, তারা 144 ধারা ভঙ্গ করবেন না। এই অলি আহমেদই বলছিলেন যে আমরা 44 ধারা ভঙ্গ করব। উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, যুবলীগের সভাপতি না সাধারণ সম্পাদক। এবং এই মানুষটার একজন সংসদ, তার মেয়ে একজন সংসদ সদস্য, আইনজ্ঞ, তাকে মব করা হলো। তাহলে এই সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে এদের বিচারের আওতায় আনেন, কেন আনলেন না? যখন আমি এটাও জেনেছি, রুমিন ফারহানা যখন কেস করতে গেলেন তখন তাদের বিরুদ্ধে উল্টা সরকার কেস করলো। তাহলে সরকারের সদিচ্ছাটা কোথায়? কিন্তু এর আগে যারা মব করলো, যারা ঘোষণা দিয়ে মব করলো, আত্মস্বীকৃত খুনি যাকে বলে, এরা আত্মস্বীকৃত মবাদ, তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হয় না কেন? সে সংসদ সদস্য হোক না কেন, যেই হোক। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ আমলে একজন সংসদ সদস্য এয়ারপোর্টে উইদাউট লাইসেন্স একটা বন্দুক তাকে জেলে নিয়ে গেছিল। অথচ এই আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন 7.62 মিলিমিটার বুলেট এয়ারপোর্টে ধরা পড়লো, তখন তাকে কি গ্রেপ্তার করা হয়েছিল? করা হয়নি। এই সরকার, বর্তমান সরকার, তারা মব করেনি। ঢাকা শহরে আমরা দেখিনি একজন ব্যবসায়ীকে পাথর মেরে মারা হয়েছিল কেন? তোফাজ্জেলকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে মারা হয়েছে, সেইগুলিকে কেস করতে পারে না এখন এই সরকার, যে না এটা অন্যায়ভাবে তোফাজ্জেলকে মারা হয়েছে, অথবা মোল্লা মাসুদকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইগুলিতে তাদের চোখে পড়ে না? অথবা গোপালগঞ্জে যে 50 জন নিরীহ নিরস্ত্র মানুষকে মারা হলো, তার কোনো বিচার দেখেছেন? অথবা আমি দেখতে চাই এই সরকার তদন্ত করেন কিনা মাইলস্টোনে যে প্লেনটা, এটা মানে সুপরিকল্পিতভাবে এটার পরে ল্যান্ড করানো হলো, বলা যায় যে হত্যা করার জন্য, আমাদের শিশুদের হত্যা করার জন্য। এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে না? অথবা আমাদের যে $1 বিলিয়ন যে ইকুইপমেন্ট পুড়ে গেল এয়ারপোর্টের ভিতরে, তাই সরকার তো 1 সপ্তাহ ক্ষমতা নিয়েছে, 1 সপ্তাহের ভিতরে এইগুলিতে $1 বিলিয়ন যে হিউজ মানি। সরকারের, আপনি দেখেন সরকারের লোন কতটা, মানে লোনের পরিমাণ কত বেড়েছে। সরকার তো কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু এই সরকার কোনো পদক্ষেপ নিয়েছে ইনুস বা তার মবের বিরুদ্ধে, যে রাষ্ট্রপতিকে জিম্মি করে, তার মানে রাষ্ট্রপতি স্বীকার করলেন যতগুলি অধ্যাদেশ এসেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অথবা ছাত্রলীগ নিষিদ্ধ, এইগুলো অবৈধ। তার মানে উনি স্বীকার করলেন যে এইটা উনি জারি করেননি, উনি তো স্বীকার করেছেন। ওনাকে
ওনার অজান্তে এইগুলি ইউনূস সরকার করেছে। তাহলে এই সরকার বলুক এখন আমরা এইগুলি সবই অবৈধ, সেটা জানিয়ে দিক জনগণকে। সেটা তো আমি দেখিনি এখন পর্যন্ত। মানে উনি তো এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, উনি একসময় বিসিএস অফিসার ছিলেন, তাই না? মানে প্রশাসন থেকে এসছেন, তো ওনার তো এইগুলি জানার কথা। আপনার মনে থাকার কথা যে আমাদের সচিবালয়ে 2টা কর্নারে আগুন ধরলো, একটা সজীব মাহমুদ, আসিফ ভুঁইয়া সজীব মাহমুদ ওর, আর একটা হচ্ছে নাহিদের। এটা তদন্ত হওয়া উচিত না? সচিবালয়ে কারা আগুন দিল? তখন ওই যে মেট্রো রেলে আগুন দিয়েছিল সে কিন্তু ওই এরিয়ায় ছিল। এইগুলি তারা মব করছে না, যে তখন সাংবাদিকরা যখন এইগুলি তথ্য কালেক্ট করতে গেছে তাদেরকে মবের শিকার হতে হয়েছে। সুতরাং এই মবেরও তো বিচার হতে হবে। যে একটা দেশের সচিবালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে বাংলাদেশের সমস্ত জিনিসগুলি থাকে, গচ্ছিত থাকে, সেইগুলিকে পুড়িয়ে দেওয়া হলো। কারা পোড়ালো? এটার বিচার হওয়া উচিত না? অবশ্যই। এবং মবের মাধ্যমে এইগুলি করা হয়েছে। সুতরাং এইগুলি করা হয়েছে। আর এই সরকার যদি বলেন, বর্তমানে অনেকে বলতে পারে যে তুমি সময় দাও, সময় দিব কিভাবে? যে 6টা আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হলো, কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো? এটা তো নির্বাচিত প্রতিনিধি হতে হবে, এবং দলীয় কোটায় সমস্ত সব বিএনপির পদে যারা আছে তাদেরকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো। সুতরাং আমি কিভাবে বিশ্বাস করব এই সরকার জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে? আমি তো পারি না এটা বলতে। সুতরাং এই সরকার এটা যদি করে তাদের প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমরা করব, আর এদেরকে গ্রেফতার করুক আগে। সে সংসদ একটা জিনিস আপনি প্রমাণের কথা বলছেন, একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা, গতকালকে বরিশালে যে ঘটনাটি ঘটলো, আদালতে আওয়ামী লীগ নেতা এবং সেখানকার এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে যে তিনি তিনি আত্মসমর্পণ করেছিলেন আদালতে এবং জামিন হয়েছিল। জামিন হওয়ার পরে বিএনপির আইনজীবী সমিতির সভাপতি, বিএনপি নেতার নেতৃত্বে মব হলো। আজকে কিন্তু তাকে গ্রেফতার করেছে পুলিশ। এটা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আপনার মনে থাকার কথা যে একটা রাজশাহী, এটা আপা বলেছেন, রাজশাহীতে এইটা অধ্যাদেশ আসছে 24শে ফেব্রুয়ারিতে। এইটা আলোচনা করবো, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে বরিশালের যে বরিশালের ঘটনায় আজকে কিন্তু সেই আইনজীবীকে গ্রেফতারও করেছে পুলিশ। এটা কি করে আমরা সাধুবাদ জানাবো ডেফিনেটলি, কিন্তু আমি কিন্তু এরা যেন বেরোতে না পারে, এবং যারা এর আগে করছে তাদেরকে গ্রেফতার করতে। আমাদের এক বন্ধু, সে বিএনপি পন্থী নেতা, এখন বুদ্ধিজীবী, সে একটা লিখেছে যে বাংলাদেশ ব্যাংকের এখন যারা গভর্নর নিয়োগ দেওয়া হলো এটা খুব খারাপ করেছে। তা আমি একটু লিখছি যে রতন চিরে, আর বাকিটা লিখলাম না। তো এখন মুস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছেন। সে কি ব্যাংকার ছিল? না, ব্যাংকার থাকবে কেন? আমি তো বললাম সে মাই দল ছিল। তো এদিকে এনে বাংলাদেশ ব্যাংকের, আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে এইসব পজিশনে কাদেরকে বসানো হয়। আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংকে তাদেরকে যে নিয়োগ দেওয়া হয়, কিভাবে নিয়োগ দেওয়া হয়? অথবা ইংল্যান্ড, এই মোস্তাক সাহেবের আগে কোন মোস্তাক সাহেব ছিল? সে তার যোগ্যতা কি ছিল? তার মানে আপনি 5 আগস্ট 2024-এর পরে নিয়ম কানুন ভুলে যান। হ্যাঁ, সুতরাং এই যে বিভিন্ন জায়গা আপনি দেখেন যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে প্রতিষ্ঠিত করার জন্য এই ভিসিকে নিয়োগ দেওয়া হলো, এবং তার সঙ্গে ছিল আরেকজন। আপনাকে এই জিনিসটা আমি বারবার বলছি, দেখতে হবে যে বিএনপি বারবার দায় এড়াতে চায়, কিন্তু প্রো ভিসি কে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের? প্রো ভিসি কে বলেন আমাকে? এই তো আমি বিসির কি চিনি, রক্কাটা, হ্যাঁ ডাক্তার মামুন। মামুনকে জানেন? না, মামুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মামুনের বাবা হচ্ছে এই বঙ্গবন্ধু হত্যার অন্যতম আসামি তাহেরউদ্দিন ঠাকুরের ছেলে শেখর, যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। তাহেরউদ্দিন ঠাকুরের ছেলে মামুন
ওর ডাক নাম শেখর, আমাদের ব্যাচে ইন্টারমিডিয়েট পাস করছে। তাই নাকি? ব্রাহ্মণবাড়িয়া নাকি? তাই দিনটা ছেলে নাকি? এই সরাইলে বাড়ি। আচ্ছা, তাহলে আমি ভুল জানতাম। বিএনপি দায়ভার, কারণ তারা তো চায় না যে অভিনেতা মাহফুজের ভাই, স্বাধীনতার বিরুদ্ধে কাজ। অভিনেতা মাহফুজের ভাই সে, এই মামুন শাহ। না, আমার মনে হয় না। না, ডক্টর মামুন। হ্যাঁ, ডক্টর মামুন অভিনেতা মাহফুজের ভাই। আমি জানি অভিনেতা মাহফুজের ভাই। হ্যাঁ, যে ভাই, আমার মনে হয় এখানে একটু কোথায় রং হচ্ছে আপনার। উনি ডক্টর মামুন হচ্ছেন অভিনেতা মাহফুজের ভাই। উনার আরেক ভাই আমার এক টক শোতে এসেছিলেন, জাতীয় পার্টি করতেন। উনি আমাকে বলছেন আমার ভাই হচ্ছে প্রবিসি, আর আমার আরেক ভাই আপনি আমাকে চিনবেন। প্রবিসি সে আমি যতটুকু জানি প্রবিসি তো 2-3 জন ছিলেন হয়তো। আপনি এই মামুন কিন্তু প্রবিসি, এই মামুন যে উনি আবার আমি যেটা বললাম মাহফুজের ভাই, এই সেটা আরেক জায়গায় আমি আলোচনা করতে বিভিন্ন জায়গায়। আপনি যদি দেখেন যে ঢাকা পুরা বাংলাদেশে যে ইলেকশনটা মানে ইয়েটা হলো, এই যে ইউনিভার্সিটি গুলো ইলেকশন হলো, তার মানে শিবিরকে বসানোর জন্য এই কার্যক্রমগুলো হলো। আমি আসবো আপনার কাছে আবার, একটু রুকিয়া প্রাচীর কাছ থেকে শুনি, অনেকক্ষণ শোনা আপনার কাছে, রুকিয়া প্রাচীর কাছে শুনি। এই যে এইটাও কি মব নাকি? এই যে আপনি আগে যে প্রসঙ্গটা তুলছিলেন বা এই জিয়া ভাই বলতে চাচ্ছিলেন যে রাজশাহীতে ডিআইজি যেটা করলেন, এটা আইনি মব কিনা? শুনেন, এটা তো অবশ্যই আইনি প্রশাসনিক মব। হ্যাঁ, সুন্দর সুন্দর নাম দিতে হবে আপনাকে জনগণের স্বার্থে। প্রশাসনিক মব, সাংস্কৃতিক মব। সাংস্কৃতিক মব হচ্ছে যারা আমাদের বিচার করতে চেয়েছিল, ওটা হচ্ছে মারতে চেয়েছিল শিল্পীরা, ওটা হচ্ছে সাংস্কৃতিক মব। এটা হচ্ছে প্রশাসনিক মব। আর ব্যাংকিং মব, অফিসার মব, এইভাবে ক্যাটাগরি না করলে তো খেই হারিয়ে ফেলবো আমরা। তবে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ধরেন যদি প্রকৃত অর্থেই এই যে দল এখন রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, ওনারা চান যে মব বাংলাদেশ থেকে বিদায় করবেন, বাংলাদেশ থেকে সন্ত্রাসী জঙ্গিবাজ, বাংলাদেশ থেকে ক্রিমিনালদের দৌরাত্ম্য ওনারা সরাবেন, তাহলে প্রকৃত আসামিদেরকে সামনে আনতে হবে। দেখেন, এই মবের জনককে ইউনূস সাহেব। এই মবকে কে সুযোগ সুবিধা দিয়েছে? ইউনূস। এই মবকে কারা সামনে লেলিয়ে দিয়েছে? ইউনূস। এই মবের সকল কিছু দায়ভার ইন্ডিমিটি দেয়াটাকে? ইউনূস। ইউনূস সাহেব যে ভিডিও, এই ভিডিওটা সকলের কাছে আছে। উনি বলেছেন না, তোমার বাড়ির পাশে যে কি স্বৈরাচারের লোকজন আছে তাদের তোমরা কিছু করতে পেরেছো? হ্যাঁ, ফ্যাসিস্টের লোকজন আছে, কিভাবে জানি উনি বলছেন। তো এটা কি মবকে লেলিয়ে দেয়া না? শুনে, মবের আসল গডফাদার, মবের জনক, মবের নেতা, মব সৃষ্টিকারী, মবের উদ্যোক্তা, মবের প্রধান, মবের মহাপরিচালক হচ্ছে ইউনূস সাহেব। আগে আপনি ইউনূস সাহেবকে অ্যারেস্ট করেন। 5 আগস্ট 2024-এর পরে যা কিছু ঘটেছে সবকিছুর দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনূসের। ভাই, আমি ভদ্রলোক বলে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছি, তা নাহলে ছেলেরা যেন ওনার নামটা কিভাবে বলে সেভাবেই বলতাম, আমি একটু জিভে আসবে না। এই বাংলাদেশে মব তৈরি করেছে ইউনূস। ডক্টর কিন্তু ওনার নাম না, ওনার নাম এগুলো কিছুই না। ওনার নাম ইউনূসের চোখ খারাপ, যেটা বলে সবাই ওনাকে, কিন্তু আমি তো এটা বলতে পারবো না, আমার মুখে আসবে না। এই সকল কিছুর জন্য দায়ী উনি। 5 আগস্ট 2024-এর পরে এই খুন খারাপি, গণহত্যা এগুলো কে করেছে? সব উনি করেছেন। সমস্ত কিছুর দায়ভার ওনার, ওনাকে অ্যারেস্ট করতে হবে। সেটার জন্য কি বিএনপি প্রস্তুত আছে? যদি বিএনপির সেই ক্ষমতা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে ইউনূসকে গ্রেফতার করুক। এই একটি অপরাধে ইউনূসের 100 বছর জেল হবে, 100 বছর ফাঁসি হবে, বারবার ফাঁসি হবে, মরণোত্তর ফাঁসি হবে। এই যে বঙ্গবন্ধুর ছবি, ধানমন্ডি বলতে, সমস্ত কিছুর পেছনে ইউনূস। আপনি ইউনূসকে কিছু বলছেন না। উনি রাষ্ট্রপতি হওয়ার জন্য আকাশ কুসুম স্বপ্ন দেখছেন, আবারও গুটিবাজি করছেন। আর আপনি কাকে কাকে ধরার চেষ্টা করছেন? আওয়ামী লীগের লোকজন জেলখানা থেকে জামিনে বেরোলে আবার তাকে কারাগারে প্রেরণ করবেন। তো জিনিসটা তো একই হইল। ইউনূস যা করেছে আপনারাও তাই করছেন। আপনি ভোটে নির্বাচিত হয়ে আসছেন, এটা আপনাদের বক্তব্য।
তো আপনারা যদি ভোটে নির্বাচিত হয়ে থাকেন, আপনারা যদি মনে করেন বৈধ সরকার পরিচালনা করবেন, তাহলে ইউনূসকে আপনার ট্যাক্স দেওয়ার দরকারটা কি? সার্জিস হাসনাতদেরকে আপনার ট্যাক্স দেওয়ার দরকারটা কি? আপনার চোখের সামনে মব বাহিনী ঘুরে বেড়াচ্ছে, ধরেন আপনি তাদেরকে। এমন একটা ভাব করতেছে যেন পুরো বাংলাদেশে অন্ধকার, টর্চ দিয়ে খুঁজতে হবে। আরে ভাই, আজকে ব্রাহ্মণবাড়িয়া তো, হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া টর্চ জ্বালায় মারামারি করে দেখাই দিচ্ছে আপনাকে, ওখান থেকে শিখেন। টর্চ দিয়ে মারামারি করছে, সেটা তো আমি মিস করলাম। তো কাজেই আপনার তো আসামি খুঁজে না পাওয়ার কিছু নাই। আমি বলছি বাংলাদেশে এরা ঘুরে বেড়াচ্ছে, আর তারপরে যদি আপনি অন্ধকারে দেখতে না পান, তাহলে হবিগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়ার মতো টর্চ জ্বালায়, লাইট জ্বালায় আসামি ধরেন, কথা শেষ। একেবারেই। কিন্তু এই যে যারা মব করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই যে কথিত ডাকসুর নেতারা, কথিত এই কারণেই বললাম খুব সচেতন ভাবে, কারণ এটা নাকি নীলক্ষেতের ডাকসুর, বিপিজিএস ডাকসুর বিপিজিএস নীলক্ষেত থেকে তৈরি হয়েছে, সুতরাং ওই রক্ষাটা ডিসির নেতৃত্বে। হ্যাঁ, তো ওই যে যারা মব তৈরি করে শিক্ষকদেরকে গায়ে হাত দিল, তাদের কি হবে তাহলে? এই শুধু মব কি শুধু হান্নান মাসুদকেই চিনলো, এই মবারদের কি চিনে নাই? না না, আপনি এখানে মব বলতে শুধু একটা মানুষকে বুঝতেছেন কেন? এ তো ধরেন যে কারাগারে অকারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের কি কারাগারটা গিজগিজ করতেছে, কারাগার খালি করেন ভাই, এসব মবকে পাঠার ওখানে। যদি এই মব কারাগারে যায়, বিএনপি আরামে রাজনীতি করতে পারবে, বিএনপি আরামে 5 বছর ক্ষমতা থাকতে পারবে। আমার এই কথাটা আপনি লিখে রাখেন আজকে। বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগের লোকজনকে জেলখানায় পুরে রাখলে বিএনপি শান্তিতে রাজনীতি করতে পারবে, ক্ষমতায় থাকবে, না রে ভাই, মব মবই, মব বাপকেও চিনে না। তো কাজেই বিএনপি যদি তার একদমই গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে চায়, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায়, আইন পরিস্থিতি ঠিক রাখতে চায়, মানুষের কাছে নিজের রাষ্ট্র ক্ষমতায় উদাহরণ তৈরি করতে চায়, তাহলে বিএনপিকে একেবারে চোখে কালো পট্টি বেঁধে নির্মোহভাবে ইউনূস থেকে শুরু করে ওই হান্নান ফান্নান যা আছে সবগুলার ধরে কারাগারে প্রেরণ করতে হবে। এবং আপনি নিশ্চিত থাকেন কারাগার গিজগিজ করবে, জায়গা হবে না। আর নিরাপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বের করে দিক। তাহলে এই গণতন্ত্রের, বাংলাদেশকে উন্নয়নের জায়গায় নেয়ার ক্ষেত্রে গণতন্ত্র যদি ঠিক না থাকে, আপনি যদি ইনক্লুসিভ ডেমোক্রেসি রক্ষা করতে না পারেন, আপনি তো রাষ্ট্র চালাতে পারবেন না। তো কাজে আপনার রাষ্ট্র পরিচালনা করবার জন্য আপনার সকল মবকে জেলে ভরতে হবে, সকল জঙ্গি সন্ত্রাসী ক্রিমিনালদেরকে জেলে ভরতে হবে, বাইরে যে অস্ত্রগুলো আছে লুণ্ঠিত হওয়া, সকল অস্ত্র খুঁজে বের করতে হবে। তবেই যিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা রক্ষা করে বাংলাদেশে টিকতে পারবেন, আদারওয়াইজ উনি টিকতে পারবেন না। কারণ আওয়ামী লীগ নাশকতার রাজনীতি করে না, আওয়ামী লীগ শান্তি শৃঙ্খলার কৌশলে রাজনীতি করে, জনগণকে নিয়ে রাজনীতি করে। কিন্তু যাদেরকে মাঠে ছেড়ে দিয়েছেন, ইনক্লুডিং ইউনূস, এরা কিন্তু মানুষ না, এরা সব একটা হায়না। কাজে এই হায়নারা ছবল দেবে না এত নিশ্চিন্ত হয়ে এই বিএনপি সরকার ঘুমালে চলবে না। তাদের স্বার্থেই এদেরকে কারাগারে মানে একটা একটা করে, মানে বাদ যাবে না একটি শিশু। আগে পোলিও টিকার সময় এটা খুব ভালো বিজ্ঞাপন ছিল, আপনার নিশ্চয় মনে আছে, বাদ যাবে না একটি শিশু। তো বাদ যাবে না একটি মবারও। সকল জঙ্গি সন্ত্রাসী এবং কারাগারে যে সমস্ত জঙ্গিরা বেরিয়ে গেছে, যাদেরকে বের করে আনা হয়েছে, যাদেরকে ইউনূস মাফ করে দিয়েছে, জামিনে খালাস করেছে, সবাইকে আবার তাদের আসল জায়গায় কারাগারে প্রেরণ করতে হবে। একেবারে শেষ দিকে চলে আসছে, আবার আসতে পারি তো আপনার কাছে, একটু থাকেন আমাদের সঙ্গে যে ভাই। আমার আসলে আজকে জ্বর ঠান্ডা, আমি এই জন্য আপনাকে আমি চাপ দিচ্ছি না, জিয়া ভাইয়ের উপর দিয়ে চালাইতেছি। জিয়া ভাই যদি একটু শুনি, তাহলে এই যে মনে করেন একের পর এক মব হলো 18 মাস, এখন পাল্টা মব হচ্ছে, এই মুহূর্তে যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যদি আবার আক্রমণ হয়, তার পরিণতি কি হবে? শুনেন, একটা হচ্ছে যে আপনি যদি এটা বন্ধ করতে চান, তাহলে আপনার যে রুট কজ সেটা বের করতে হবে, যে রুট কজ এটার কারণ কি এবং কোত্থেকে আসে, কে কার অর্ডার হয়েছে। আপনি সারজিৎ আলমের সাক্ষাৎকারটা দেখেন রিসেন্টলি, সারজিৎ আলম ক্লিয়ারলি বলেছে এটা ইউনূসের নির্দেশে
তার তত্ত্বাবধানে হয়েছে। সুতরাং এইটার সমস্ত দায়ভার ইউনূসের। সুতরাং প্রথম কাজ হচ্ছে যে এই মবের জনক ইউনূসকে গ্রেপ্তার করেন। কেন আমরা তো দেখলাম আদালতে যে মবটা হয়েছিল তো আইন উপদেষ্টার নির্দেশে এবং তত্ত্বাবধানে হয়েছিল। এখানে আমি একটু যুক্ত করি প্রধান উপদেষ্টা হচ্ছে প্রতীকী অর্থে, এই অসাংবিধানিক অবৈধ অসাংবিধানিক টোটাল প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ এবং তাদের আশেপাশে লেয়ারে লেয়ারে যে বুদ্ধিজীবী সুশীলরা ছিল তথাকথিত, এরা প্রত্যেকেই মবের জন্য দায়ী, প্রত্যেকেই। সুতরাং এই পাশাপাশি দেবপ্রিয় ভট্টাচার্য থেকে শুরু করে যারা আছে এদেরকে সবাইকে গ্রেপ্তার করতে হবে। এদেরকে বিচারে আনেন, অথবা বিচার না করতে যদি না পারেন যে দেরি হবে, এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেন, সোজা হিসাব। এটা বাংলাদেশের একটা আবর্জনা। এই আবর্জনাগুলোকে যদি দেশে রাখেন, এই মতিউর রহমান, মাহফুজা নাম থেকে শুরু করে এই আবর্জনাগুলোকে দেশের থেকে বিদায় করেন, বাংলাদেশকে যদি ঠিক করতে চান। নাহলে বাংলাদেশ ঠিক হবে না। বঙ্গোপসাগরের মাছদেরকে এই শাস্তি আপনি কেন দিবেন? এতগুলো আবর্জনা ওখানে ফেললে মাছরা তো মারা যাইতে পারে। মাছটা কুমির আছে, মানে তারা তো পয়জন হয়ে মারা যেতে পারে, সামুদ্রিক। কি বলেছেন? কিন্তু এই যে মানুষগুলা বাংলাদেশকে এই অশান্ত মানে যে অবস্থা সৃষ্টি করে একটা দেশ এগিয়ে যাচ্ছিল, আপনি দেখেন যে নতুন করে যে বাংলাদেশ কোন অবস্থায় গেছে, ইকোনমিক্যালি কোন অবস্থায় গেছে, আমাদের জিডিপি কোথায় এসে দাঁড়িয়েছে সেটা দেখেন। আমাদের জিডিপি কোথায় এসে দাঁড়ালো, কত মানুষ নতুন বেকার হলো, কত মানুষ বিলো প্রপার্টি লেভেলে গেল, সেটা চিন্তা করেন যে এই মানুষটা কি অবস্থা করে দিয়ে গেল। যদি সারা জীবন একটা জিনিস হয়েছে, ভালো হয়েছে জানেন, সারা জীবন মানুষ বলতো ইউনূস সাহেব এই দেশকে পরিবর্তন, ইউনূস এসে যে কি করতে পারে সেটা দেখিয়ে দিল। সুতরাং ইউনূস একা না, ইউনূসের সাথে এই সুশীলরা কি করতে পারে দেখেন। সবকিছুর জন্য ক্ষমা, এই যে নারীরা, বাংলাদেশের নারীরা এত অসম্মানিত কিন্তু 1971 সালের পরে হয়নি না। তো এই 17 মাসে হয়েছে। আনু মোহাম্মদ নিজেই স্বীকার করেছেন একটা অনুষ্ঠানে যে আমি ভুল তথ্য দিয়েছেন, যে প্লে বলছে হেলিকপ্টার দিয়ে বাচ্চাদের গুলি করা হয়েছে। উনি পরে স্বীকার করছেন যে এটা মিথ্যা কথা ছিল, তার মিথ্যা কথা ছিল। জনগণের সামনে এসে বলেন, দেখেন জনগণ তাকেও মব করবে, এই ব্যক্তিটাও মবের শিকার হবে একদিন, আমি বললাম। কারণ এই ভুল তথ্য দিয়ে মানুষকে ভড়কিয়ে রাস্তায় নেমেছে। না, মব করার পরে হয়তো ওরা বলবে আমরা ভুলে মব করছি। সুতরাং এই মানুষগুলা, এই যে যারা মানুষকে ভুল, প্রথম আলো, ডেইলি স্টার তো কন্টিনিউয়াসলি দিয়েছে। তারপর তো আরেকটা আছে বট বাহিনী, যারা কন্টিনিউয়াসলি মানুষকে মিথ্যা ভুল তথ্য দিতে থাকে। সুতরাং এইভাবে যদি চলতে থাকে তাহলে এর থেকে বেরোনোর একটাই উপায় যে আপনার আগে গোড়া থেকে ধরতে হবে। ইউনূস থেকে শুরু করে যত উপদেষ্টা ছিল, তাদের সঙ্গে যত সুশীল সমাজ ছিল যারা, তাদেরকে সবাইকে গ্রেপ্তার করুন, দেখবেন। আর বাংলাদেশে আপনি যেটা বলছিলেন, তাহলে বাংলাদেশে এই মব থাকবে না। এবং বিএনপি, আমি চাই বিএনপি 5 বছর সরকার চালাক, জনগণ তারপরে বিচার করবে যে তারা ভালো চালিয়েছে না, একটা সুষ্ঠু নির্বাচন দিন। সুতরাং সেইটা দেওয়ার সাহস থাকলে এটা বন্ধ করেন। আর সেইটা দেওয়ার, যেহেতু তারা জানে যে তারা সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদেরকে ভোট দিবে না, সুতরাং সেজন্য তারা হয়তো করবে না। এখন না হলে তাদের কি প্রয়োজন ছিল যে এই যে এক্সিকিউটিভ অর্ডার, এখন পর্যন্ত অনেক এক্সিকিউটিভ অর্ডার হচ্ছে, এগুলো কেন দেওয়ার? অথবা রাষ্ট্রপতি যখন বললেন যে আমাকে বন্দি করে আমার অজান্তে এই অর্ডিন্যান্সগুলি জারি করা হয়েছে, তাহলে সেগুলো বাতিল করুক, কেন বাতিল করছে না? শুধু অর্ডিন্যান্স বাতিল কেন, একটা দেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে একটা দুটো নয়, অনেকগুলো অগণিত খারাপ আচরণ থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহিতার কাজ হয়েছে, সংবিধান লঙ্ঘন হয়েছে। সেখানে সেই অপরাধের একটিরও বিচার হবে না। তার মানে আজকে যদি রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী কাউকে অ্যারেস্ট করা না হয়, তাহলে আপনি সাধারণ মানুষ মরে গিয়েও প্রমাণ করতে পারবে না যে তাকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি। আমাদের সংবিধানের সবচেয়ে
সপ্তম এবং সাতের ক অনুযায়ী সংবিধানের কোনো কাঠামো, কোনো পরিবর্তন, পরিমার্জন করার শাস্তিমূলক অপরাধ, এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড একবারে সংবিধানে লেখা আছে। তাহলে ধরেন না কেন রাষ্ট্রপতিকে যখন একজন অ্যাম্বাসেডর যায়, কি কার কাছে পরিচয়পত্র প্রদান করে? রাষ্ট্রপতির কাছে, এবং সেইটা তার পাঠাতে হয় তার যে দেশ থেকে আসছে সেই দেশে পাঠাতে হয়। আপনি গত 18 মাসে দেখেছেন যে এইরকম কোন ঘটনা? রাষ্ট্রপতিকে কথা বলতে দেওয়া হয়নি। রাষ্ট্রপতির যে প্রেস সচিব তাকে সরিয়ে ফেলা হয়েছে বিভিন্ন ভাবে। রাষ্ট্রে আমাদের রাষ্ট্রপতির অবস্থান হচ্ছে সাংবিধানিক একটা অবস্থান, তাকে আমরা মূল্যায়ন করি। রাষ্ট্রপতির ছবি বিভিন্ন দূতাবাস থেকে সরিয়ে দেওয়া হলো, এটা অপরাধ না? একদম। আমরা একেবারে শেষের দিকে আসছি। আপনি তারপরে যে চুক্তিগুলো করা হয়েছে রাষ্ট্রপতির উইদাউট রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া, আপনি যখন রাষ্ট্রপতির ছবি আপনি যখন রাষ্ট্রপতির ছবির কথা তুললেন, যে রাষ্ট্রপতির ছবি সরানোর যে মব করলেন, সেই রিজওয়ান হাসান তো বহাল তবিয়তে আছেন, তাকে তো এখনো সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তিনিও তো মবের নেতৃত্ব দিচ্ছেন, তিনিও কি আবার মবের দ্বারা তাড়িত হবেন কিনা, কি মনে হচ্ছে? হতে পারে, ডেফিনেটলি। নাহলে যে বললাম না যে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো, আমরা তো জেনেছি যে এই বুলডোজার গুলো ইশাক করেছিল, আর ওখানে স্লোগান কারা, এই নয়ন স্লোগান দিয়েছিল, তারেক রহমানকে কথা দিলাম 32 নম্বর দখল নিলাম। অথচ শুনেন, আমি একটা জিনিস বলি মাঝে মাঝে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, তার শত্রু না। আওয়ামী লীগ নেতারা কখনো স্লোগান দেয় না যে 30শে মার্চের হাতিয়ার গর্জে উঠুক একবার, কিন্তু বিএনপিরা স্লোগান দেয় 75-এ হাতিয়ার গর্জে উঠুক। আর দুজনের ভিতর পার্থক্য আছে, হিউজ পার্থক্য। আবার এই জিয়াউর রহমানের মাজার দেখেন, ওনার কবর এই চন্দ্রিমা উদ্যানে, কোনোদিন আওয়ামী লীগ নেতারা একটা ইট বা একটা ছোট্ট একটা কোনো কিছু ছুটছে ওইখানে? বা ওখানে কেউ যখন শ্রদ্ধা নিবেদন করতে গেছে তখন তাকে মবের শিকার হতে হয়েছে? কিন্তু এখন যেটা দেখলাম, তাহলে এই যে এই রাজপুত্রকে, যিনি 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন জামাত আর বিএনপির, তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা আসলে এই মব চায় না। যদি না চায়, তাহলে এই যেটা বলছিলাম যে গ্রেপ্তারগুলি করুন, এটা বন্ধ করুন। নাকি কি যেন ফনদ নাম দিছে, সেগুলো বাস্তবায়ন করা। এখন তারাই লুকিয়ে বেড়াচ্ছে। শুধু তারাই না, আমার ভাবির পোলা, তার যে খালু খালা, তাদের ফরিদ আক্তারা তো খুঁজে পাইতেছি না। রেজওয়ানা সাহেব কোথায়? রেজওয়ানা সাহেব এখন কোথায় আমরা জানি না। তো এই যে দেশে এই ঘটনাগুলো যে পরপর ঘটতেছে, এগুলো হাস্যকর। আবার আরেক ভাবির পোলা বলেছে, আওয়ামী লীগের অফিস যদি খুলে দেয় তাহলে নাকি বিএনপির অফিসও আওয়ামী লীগের অফিসের মতো বন্ধ হয়ে যাবে। মানে কি বলবো আর, যত বড় মুখ নয় তত বড় কথা। মানে মনে হয় যে তারা একজন ডোনাল্ড ট্রাম্প। চিন্তা করেন ফরিদ ভাই, একটা তানিয়া আমিরের একটা শুনছিলাম, উনি বলছেন এমন একটা তারা কাঠামো তৈরি করে গেছে যে আপনার জুলাই সনদ আইনে বৈধতা দিতে আপনার 30 জন হলেই নাকি কোরাম হয়ে যাবে। 30 জন, মানে তারা হিসাবেই ছিল তারা মতন সর্বোচ্চ 30টা আসন পেতে পারে। তারা 70-80টা পেয়ে গেছে, তারা 70টার মতো পেয়ে গেছে। তারা 30টা হয়তো পেতে পারতো। বিধানে লিখিত বিধান আছে, এখানে 30 জন থাকে, এটা কোরাম হলেই পাস করা যাবে। স্বপ্ন দেখি আমার ভাবির পোলারা তো বলছিল যে এত সহজ মনে করলো কোনো, তারা এত সহজ মনে করেছিল। তারা বলেছিল বিরোধী দল থেকে নিতে হবে স্পিকার নাকি ডেপুটি স্পিকার, বলছিল তো কত কিছু। কিন্তু আমরা কি দেখলাম, জুলাই সনদকে কিক আউট করে দিয়ে বিএনপি নিজেরই স্পিকার, তারপর আপনার ডেপুটি স্পিকার তারা নিয়োগ দিয়ে দিয়েছে। বিএনপি তো বলেছে, বিএনপিরা তো বলেই দিয়েছে যে তারা তথাকথিত গণভোট নাকি গণরিয়া ভোট, এটাতে রাজি ছিল না, কিন্তু এটা যদি না করতো তারা নির্বাচনে দিত না। আমরা তো আগেই বলছি যে বিএনপি মানুষ অনুরোধে ঢেকে গেলে, এরা অনুরোধে হাতে গিলে ফেলেছে, বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। নইলে কি আর জামাতের আমির এমপি হয়, আমার ভাবির পোলা 6টা এমপি হয়, জুনায়েদ সাকি এমপি হয় কোনোদিন সম্ভব? এরা জীবনে আর বাপ দাদা 14 গোষ্ঠী স্বপ্ন দেখছিল
জামাতার আমির তো 3বার হ্যাট্রিক করছে, এবার 40 হইতো। আর আমার ভাবির বলা যে 6 জন এমপি হয়েছে, এলাকায় গিয়ে তার বাপকে তাদের যে বাপ যেটা আছে তাদের বলুক একটু মেম্বার হয়ে দেখাইতে, কাউন্সিলর হয়ে দেখাইতে। এমপি তো বহুত দূরের কথা। জুনায়েদ সাকির 14 গোষ্ঠী কোনোদিন চিন্তা করছে যে এমপি হতে দূরের কথা, একটা মেম্বার হইতে পারবে নিজের এলাকায়? পাবে না, আমরা দেখেছি। তো এদের 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 ক্ষমতা বিএনপি বের করবে। অলরেডি আমরা দেখেছি যে মহামান্য প্রেসিডেন্ট কে দিয়ে বিএনপি গেম খেলে দিয়েছে, কি সুন্দর সব তথ্য ফাঁস করে। এইভাবে আস্তে আস্তে ফাঁস হবে সবকিছু। জুনায়েদ সাকির লোকই একদিন বলবে কিভাবে সিল মারা হয়েছে। ওই যে কয়দিন পরে ভাবির ছেলে, যে হান্নান মাসুদ আমার ভাবির ছেলে, কিভাবে দৌড়ানি খাইতেছে। যে ব্যক্তি ভোটে নির্বাচিত তাকে দৌড়ানি দিবেন এত সস্তা? ওই এলাকার জনগণ মানবে? ওকে তো ভোটই কেউ দেয়নি, সেই জন্য দৌড়ানি খাইতেছে, আরো খাবে। এটা আমি আগে অনুমান করেছিলাম। আমি কিন্তু বলেছিলাম আমার ভাবির ছেলেরা এবং জামাতিরা এমপি নির্বাচিত হলেও এরা দৌড়ের উপরে থাকবে। আমি বলেছিলাম যে এই সরকার 3 বছর ক্ষমতায় থাকবে এবং 3 বছরের মধ্যে এরা 30 বার দৌড়ানি খাবে। ওটা আগে বলে রাখছি, কিন্তু এত তাড়াতাড়ি শুরু হবে দৌড়ানি খাওয়া এটা জানতাম না। অলরেডি আমার ভাবির পোলার কপালে তো স্টিকার মেরে দিছে, আমরা শুনলাম যে তার কপাল দাগ হয়ে গেছে। এখন দেখুক মব ভায়োলেন্সের জনকেরা মব কেমন লাগে একটু বুঝুক, দেখুক। তাদের প্রায়শ্চিত্ত তাদেরকে ভাইরাল হয়ে গেছে, কোথায় বলেছে সার্জিস, আমরা যা ইচ্ছা তাই করতাম, ইচ্ছা করতো সচিবালয়ে ঢুকে যেতাম, যা ইচ্ছা তাই করতাম আমরা। হ্যাঁ, তাই তো করছে তারা। তাদের খালু শ্বশুরা ছিল ডক্টর ইউনূস, আর তাদের দুলাভাইয়া ছিল ওয়াকার। এদের খালু শ্বশুর আর দুলাভাই থাকতে যেখানে ইচ্ছে সেখান থেকে যাওয়াই যায়। তাদের তো আমরা দেখেছি তারা যা বলতো, মানে খোদায় কিছু বললে তাও হইতে দেরি হইতো, এদের কিছু বললে আর দেরি হইতো না। আমরা দেখেছি তো এই মব সন্ত্রাসীদের কার্যকলাপ। এখন করুক, এখন আমার ভাবির পোলাদের বলেন এখন একটু পদত্যাগ করে আবার ইলেকশন করুক, করে একটু দেখাই দিয়ে কয়টা ভোট পায়। এজেন্ট খুঁজে পাবে। এই যে এত ফালাফালি এজেন্ট, এখন তার ডক্টর ইউনূসও নাই, তার খালু শ্বশুরও নাই, তার দুলাভাই ওয়াকারও নাই। এখন এই যে শুনতেছি আমার ভাবির পোলারা নাকি আবার এমপি মেয়র ইলেকশন করুক, করে দেখুক না, করে দেখুক না, এজেন্ট খুঁজে পাই। মেয়র ইলেকশন করবে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে সরকার এত দুর্বল, সে জানে সে ইলেকশনে পাস করতে পারবে না, এর জন্য তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে। এর আগে কি ছিল? এরা যে মানে চালানো বলে শুই সেটা কেন তুই, মানে হাসিও আসতেছে যে আমার কারাই কথা বলে আমার ভাবির পোলারা, যারা খুব শক্তিশালী শাসক ছিল, তারা এত শক্তিশালী শাসক ছিল, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছিল কেন মাঠে? এত বল, এত শক্তি, এত সাহস, এত যোগ্যতা, এত গ্রহণযোগ্যতা, প্রশাসক তারা নিয়োগ দেয় নাই? মানে হাস্যকর ব্যাপার। মানে অভিযোগগুলো দেখেন, মানে নিজেরা মানে বলতেছে যে নিজেরা হিরোইন, মানে আফিম খেয়ে আরেকজনে বলতেছে যে মদ খায় কেন, বিএনপি মদ খায় কেন। বিষয়টা এরকম। প্রশাসক নিয়োগ দিবে না, কি করবে? তাদের রেখে যাওয়া সে ডাস্টবিন সবিকের লোকজনে রেখে দিবে, তারা তো কিক আউট করবে, তারপরে তারা নির্বাচন দিবে। নির্বাচন তো দিবেই, নির্বাচন কি দেশে হবে না? হবে। নির্বাচন তখন বিএনপি নিজের স্বার্থেই দিবে। তারা কি প্রশাসক দিয়ে এই সিটিগুলো চালাবে না। তারা নিজেদের লাভের জন্য বিএনপি ইলেকশনে ঘোষণা করবে। আর তখন আমার ভাবির পোলারা দেখবো তখন জামানত কয়টা থাকে আগে দেখেন না, তো নমিনেশন সাবমিট করতে পারি কিনা, এজেন্ট খুঁজে পাই কিনা। আমার ভাবির পোলারা কেউ কেউ না বলছে ইলেকশন করবে, দেখি এবার বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি। এককভাবে নির্বাচন করবে, জোটের কথা মনে রাখবে, জোটের জন্য খোলা, এককভাবে নির্বাচন করবে। তার একক স্যারে এই জামাতের সাথে, ওরা তো কিসের একক আর ফেকক, এরা তো জামাতেরই আন্ডা বাচ্চা। এরা সবাই মিলে নির্বাচন করুক, দেখেন জামানত থাকে কিনা। তার চেয়ে বড় কথা দেখেন এদের নমিনেশন সাবমিট করে এদের কেন্দ্র পর্যন্ত যাইতে পারে কিনা, এদের উষ্টায় বঙ্গোপসাগরে মান্ডা খালে পাঠায় কিনা, সেটা আগে দেখেন। আব্দুল্লাহ বলছে সে একটা আঙ্গুলের ইশারা দিলে আবার কোন অভ্যুত হয়ে যাবে, নবী হয়ে গেছে আর কি। ওই যে নবীর আঙ্গুলের ইশারায় নাকি 4 ভাগ হইতো। হাসানাত আব্দুল্লাহ বলতেছে আঙ্গুলের ইশারা দিলে দেশ হেন হবে তেন হবে। আঙ্গুলের ইশারা দিয়ে দেখুক না, দেখি ওর আঙ্গুল থাকে কিনা, ওর আঙ্গুল রাখবে বিএনপি, ওর এমপিগিরি থাকে কিনা, এটা আগে দেখেন। ওই এলাকায় ঢুকতে পারবে না। কেবল তো হান্নান মাসুদ আর ওই যে পাটোয়ারি নাকি ফাটোয়ারি দৌড়ানি খেয়েছে, আপনি লিখে রাখেন। এই কালাভাড়া আমার ভাবির পোলা পুলিশের দৌড়ানি খাবে। তার ব্যবহার গুলো দেখেছেন, তার পুলিশকে পাশে বসে এমন ভাবে কথা বলতেছে, মুই কি হুনুরে, মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প চলে আসছে অথবা রাশিয়ার পুতিন চলে আসছে, এমন ভাবে কথা বলতেছে। দেখেন না এদের কি পরিণতি হয়। আমরা বিএনপির ক্ষেত্রেও দেখছি যে বরিশালের একটা আদালতে ঢুকে একজন মক করলো, বিএনপির আইনজীবী নেতা, কোর্টের এই ভাঙ্গে সেই ভাঙ্গে কেন জামিন দিয়েছে, হ্যাঁ, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে।
হ্যাঁ, এটা একটা ভালো দিক। এটা যেমন খারাপ দিক যে সে সেখানে গিয়ে মব সন্ত্রাস করেছে, মব ভায়োলেন্স করেছে। ভালো দিক হলো তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি সেই জন্য কিন্তু বলেছিলাম যে অনির্বাচিত ভালো সরকারের চাইতে নির্বাচিত নিকৃষ্ট সরকারটাও ভালো। তারেক রহমানের সরকার যদি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট নির্বাচিত সরকারও হয়, তবে ইউনূস সরকারের চেয়ে ভালো। সেই জন্যই কিন্তু মব ভায়োলেন্স করার সাথে সাথেই বিএনপি গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। তার কিন্তু ইচ্ছা নাই তাকে গ্রেপ্তার করা, বাধ্য। প্রচার না হলে এটা গ্রেপ্তার করতো না, কিন্তু ভিডিও চলে এসেছে তাই গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এখন তাকে ছেড়ে দিবে না রাখবে সেটা পরে, অন্তত গ্রেপ্তার করেছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। এত সহজ না। আমার ভাবির পোলাদের বিরাট ক্ষমতা, আঙ্গুল ইশারায় নবী রাসূল আঙ্গুলের ইশারা চাঁদ আলাদা করে ফেলতো, 2 ভাগ করতো নাকি শুনেছি। এখন আবার এরা